হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব জ্যামিতি নিয়ে। তো জ্যামিতিতে আমি আপনাদেরকে বেশ কিছু সুপার শর্টকাট টেকনিক দেখাবো এবং বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো যা বারবার বিভিন্ন চাকরির পরীক্ষাতে রিপিট হয়, বিশেষ করে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে, তারপরে বিসিএস পরীক্ষাতে। তো এইরকম টাইপের বেশ কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং দেখবেন ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে খুব সহজ মনে হয়ে যাবে জ্যামিতি অংশটুকু। তো আসলে একদিনে তো আর জ্যামিতি সবকিছু কভার করা যাবে না, তো এর জন্যই আমি পার্ট 1, 2, 3 করে আপনাদের বেশ কিছু জ্যামিতির উপরে ভিডিও দিব। তো আপনারা যদি এই ভিডিওগুলো ভালো করে দেখেন তাহলে আপনাদের আর জ্যামিতি নিয়ে হয়তো পরীক্ষার হলে কোনো টেনশন করতে হবে না। তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার প্রথম অঙ্কে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির মোট পরিমাণ কত হবে? তো দেখুন, এই প্রশ্নটি কিন্তু প্রায় রিপিট হয় বিভিন্ন চাকরির পরীক্ষাতে, যেমন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে 2008, 13 এবং 18 সালে পরীক্ষার প্রশ্নে এসেছে এবং এটি দেখুন বিসিএস পরীক্ষাতে এসেছে 32তম বিসিএস সহ এটি নানা রকম সরকারি চাকরি পরীক্ষাতে এই প্রশ্নটি প্রায় রিপিট হয়। তো এই প্রশ্নটি আমরা কিভাবে খুব সহজে মুহূর্তের মধ্যে সলভ করব? তো সেটি হচ্ছে, প্রথমে আমি একটি ত্রিভুজ এঁকে নিচ্ছি, ত্রিভুজ এ বি সি, এবং এ বাহুকে বর্ধিত করে দিলাম, অর্থাৎ এই অংশটুকু বর্ধিত করে দিলাম এবং বি অংশটুকু বর্ধিত করে দিলাম। যেহেতু বলেছে আমাকে তিনটি বাহুকে বর্ধিত করলে, ঠিক একই রকমভাবে সি অংশটাকেও আমি যদি এখান থেকে বর্ধিত করে দিই, অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি বাহুকে আমরা বর্ধিত করে দিলাম। এবার বলেছে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির মোট পরিমাণ কত। তো আমাকে যদি এরকম উৎপন্ন তিনটি কোণের তিনটির যে মোট পরিমাণ সেটি যদি নির্ণয় করতে বলে, তাহলে আমি প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে ভিতরের, একটু খেয়াল করুন, আমরা ভিতরের অংশগুলোকে একটি নাম দিয়ে দিব। এই অঙ্কটি কিন্তু আমরা একটু ভিন্নভাবে সলভ করব, একটু খেয়াল করুন, ভালো করে বুঝুন। অর্থাৎ এই কোণটির নাম দিলাম এ, এই কোণটির নাম দিলাম বি এবং এই কোণটির নাম দিলাম সি। তো এবার আমাদের যে কাজটি সেটি হচ্ছে কিছুই না, একটু খেয়াল করুন, এই এ এর সাথে বি যোগ, দেখুন মাঝখানে আমি প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছি, এবং এ এর সাথে সি যোগ এবং বি এর সাথে সি যোগ, এগুলো কিন্তু সবই যোগ দিচ্ছি, আপনাদের গুণ মনে হতে পারে। আচ্ছা, আমি ভালো করে সোজা করে লিখি, যোগ যোগ, অর্থাৎ এ এর সাথে বি, তারপর হচ্ছে বি এর সাথে সি এবং এ এর সাথে সি, এরকম করে আমরা যোগ করব। তো একটু খেয়াল করুন, তো আমরা একটু লিখলাম, কিভাবে লিখবো একটু খেয়াল করুন, সেটি হচ্ছে গিয়ে এ প্লাস বি, এ প্লাস বি, তারপর এটা লিখি ধরুন বি প্লাস সি, অর্থাৎ বি প্লাস সি, তারপর এটা লিখবো সি প্লাস এ। চক্রাকারে আমরা এটি যোগ করে দিব শুধু, জাস্ট একটু ভালো করে খেয়াল করুন। তাহলে এখান থেকে আমার কি লেখা যায় একটু দেখুন তো। এ আছে কয়টা? এ আছে দুইটা, বি আছে দুইটা এবং সি আছে দুইটা। তাহলে আমি এভাবে লিখতে পারি না, 2a, আমি একদম ভেঙে ভেঙে লিখে দেখাচ্ছি, 2a প্লাস 2b প্লাস 2c। তো এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে ফেলি তাহলে কি থাকছে আমার, a প্লাস বি প্লাস সি, এটা তো। তো এবার কিন্তু আমরা সবাই মোটামুটি জানি যে ত্রিভুজের কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু আমি এগুলো কোণ নির্দেশ করছি, অর্থাৎ কোণ এ, কোণ বি, কোণ সি, তো সহজেই আমরা খুব সহজেই এটা লিখে দিতে পারি যে 2 ইন্টু ত্রিভুজের তিন কোণের যে সমষ্টি সেটা সমান হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এবার দেখুন 180 গুণ 2 অর্থাৎ কত হচ্ছে, 360 ডিগ্রি। তার মানে এই যে 360 ডিগ্রি হচ্ছে আমার উত্তর। অর্থাৎ যদি কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করি তাহলে উৎপন্ন যে বহিস্থ কোণ তিনটি তার মোট পরিমাণ হবে 360 ডিগ্রি। অর্থাৎ এই যে উৎপন্ন বহিস্থ যে কোণগুলো আমরা পাবো, এগুলোকে যদি সবগুলো আমরা যোগ করে দেই তাহলে এই যোগফল হবে কত, 360 ডিগ্রি। তো আমরা কিন্তু এভাবে মুহূর্তের মধ্যে এই প্রশ্নটি সলভ করে ফেলতে পারবো এবং এই প্রশ্নটি কিন্তু চাকরির পরীক্ষায় বারবার রিপিট হয়। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা 2 নম্বর প্রশ্নটি দেখি। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে, মানে উৎপন্ন কোণদ্বয় কি হবে, সরল কোণ হবে নাকি সমকোণ হবে নাকি সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ। তো এটিও কিন্তু দেখুন প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষাতে 2008, 13 এবং 14 সালে এসেছে। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলো কিন্তু প্রায় শিক্ষক নিয়োগ পরীক্ষাতে রিপিট হয় বারবার। তো আগে আপনাদেরকে অঙ্কটি বোঝানোর আগে আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে অনেকেই জানেন না সরল কোণ কি, সমকোণ কি, সূক্ষ্মকোণ কি, স্থূলকোণ কি। জাস্ট আমি মানটা লিখে দিব, আপনাদেরকে এখানে ডিটেলস বলবো না।
এক সরল কোণ, অর্থাৎ সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। এরপরে আসুন সমকোণ, অর্থাৎ এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। এরপরে আসুন সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ, 90 ডিগ্রির চেয়ে ছোট। আর স্থূলকোণ যেটা, সেটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রির চেয়ে বড়। তবে অবশ্যই 180 ডিগ্রির চেয়ে ছোট হবে। স্থূলকোণটা 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট। তো এবার আসুন সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমি একটি ত্রিভুজ এঁকে নিয়েছি, যেটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার নাম দিলাম এটি হচ্ছে এ, এটি হচ্ছে বি এবং এটি হচ্ছে সি। তো এবার একটু খেয়াল করুন, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়। তো এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু কোনটি? এটি এবং এটি, অর্থাৎ এবি এবং এসি বাহুদ্বয় হচ্ছে, এরা হচ্ছে সমান। তো এবার বলছে যে এই সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণ দ্বয়। তো এই যে সমান বাহুদ্বয়, অর্থাৎ এই বাহুটি এবং এই বাহুটিকে যদি আমরা বর্ধিত করি, অর্থাৎ বাড়িয়ে দেই, তো বাড়িয়ে দেওয়ার পরে বলেছে যে যে কোণটি উৎপন্ন হবে, যে কোণ দ্বয় উৎপন্ন হবে তারা কোন ধরনের কোণ হবে, অর্থাৎ এই যে কোণটি, এই কোণটি এবং এই কোণটি কি রকম কোণ হবে। তো দেখুন এই প্রশ্নটি কিন্তু আসলে ক্যালকুলেশন করার দরকার হয় না, এটি হচ্ছে একটু লজিক দিয়ে মানে খেয়াল করলেই বোঝা যাবে। এখানে যে একটি সরল রেখা দেখতে পাচ্ছি, এই বরাবর যদি আমরা একটা লম্ব আঁকি, তাহলে দেখুন এইটুকের মান হচ্ছে 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি অপেক্ষা বড়, তার মানে এই কোণটি কিন্তু আরো আছে, অর্থাৎ এখান থেকে শুরু করে এতটুকু, তার মানে এটি কিন্তু 90 ডিগ্রির চেয়ে বড়। তার মানে কি এটি হচ্ছে একটি স্থূলকোণ। ঠিক সেম একইভাবে যদি আমরা সি এর এখানটা থেকেও দেখি, অর্থাৎ এদিক থেকে যদি একটা আমরা লম্ব আঁকি, এই বাহুর উপর একটা লম্ব আঁকি, তাহলে সেটি হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রির চেয়ে বড় কোণটা, তার মানে আরো আছে, অবশিষ্ট তো আরো আছে এদিকে, তাই না? তো তার মানে 90 ডিগ্রির চেয়ে বড়, তাহলে 90 ডিগ্রির চেয়ে বড় কোণকে আমরা কি বলবো? 90 ডিগ্রির চেয়ে বড় কোণকে আমরা বলবো স্থূলকোণ। তার মানে যে দুটি কোণ উৎপন্ন হবে তারা প্রত্যেকেই হচ্ছে কি? স্থূল কোণ। সো এগুলোর আসলে ক্যালকুলেশন দরকার হয় না, এগুলো হচ্ছে লজিক্যালি বুঝতে হবে। তো এবার চলুন 3 নম্বর প্রশ্নটির দিকে খেয়াল করি। ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি করে? বলছে ত্রিভুজের তিন বাহুর উপর। আগে একটি ত্রিভুজ এঁকে নিই আমরা, যে কোনো একটা ত্রিভুজ আঁকি। তো ধরুন এটি হচ্ছে একটা ত্রিভুজ। এবার বলছে যে এই ত্রিভুজের তিন বাহুর উপর, অর্থাৎ এই একটি বাহু, এই একটি বাহু এবং এই একটি বাহু, তো এই ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রটা কিরকম হবে একটু খেয়াল করুন, আমি এঁকে দিচ্ছি আপনাদের জন্য। তো আমি একটি ত্রিভুজ এঁকে তার উপরে তিনটি বর্গক্ষেত্র এঁকেছি। তো এবার একটু খেয়াল করুন, বলেছে যে ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গ, এই যে আমি তিন বাহুর উপর অঙ্কিত বর্গ আঁকলাম, সেই বর্গসমূহের কয়টি সমকোণ তৈরি হলো। তো একটু ভালো করে খেয়াল করুন, আমি একটি দিয়ে শুরু করছি, অর্থাৎ এই বর্গটি দিয়ে শুরু করছি। তো এখানে দেখুন এই যে এটি হচ্ছে একটি সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, এবং এটি হচ্ছে একটি সমকোণ, এটিও হচ্ছে একটি সমকোণ এবং এটিও হচ্ছে একটি সমকোণ। তাহলে এখানে আমি কয়টি সমকোণ পেয়েছি? এখানে দেখুন একটি, দুটি, তিনটি, চারটি, মোট চারটি সমকোণ পেয়েছি, তাই তো? তাহলে ঠিক একই রকম ভাবে এখানেও চারটি পাবো, ঠিক সেম একই রকম ভাবে এখানেও আমি চারটি সমকোণ পাবো। তাহলে আমাকে প্রশ্ন করেছে যে বর্গক্ষেত্র যে বর্গক্ষেত্রগুলো আছে সেখানে মোট কয়টি সমকোণ তৈরি হবে। তাহলে দেখুন এখানে যদি চারটি হয়, তাহলে আমার এইগুলোতেও চারটা চারটা করে, আর যেহেতু বর্গক্ষেত্র আছে তিনটি, তাই 4 × 3 অর্থাৎ 12টি। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে কত? অপশন গ, 12টি। তো ভিউয়ার্স 4 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? তো এটি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতে 19 সালে এসেছে। তো একটু খেয়াল করুন, এখানে কিন্তু একটা জিনিস আপনারা মনে রাখবেন, সেটি হচ্ছে ত্রিভুজ গঠনের একটি শর্ত আছে, সেটি হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। তো আমি একটু আপনাদেরকে ভেঙেই বুঝাচ্ছি। অর্থাৎ ধরুন এটি যদি আমার তৃতীয় বাহু ধরি, আপনি একটু খেয়াল করুন সবাই, বড়টাকে যদি আমরা ধরুন তৃতীয় বাহু ধরি সবগুলো, যদি এটি তৃতীয় বাহু হয় প্রত্যেকটির ক্ষেত্রে, তো এবার খেয়াল করুন বাকি যে দুটি বাহু আছে অর্থাৎ 2 এবং 4, এই দুটিকে আমরা একসাথে যোগ করব, যোগ করে দেখি কত হয়, যোগ করলে হয় 6। তো একটু খেয়াল করুন, যদি যোগ করার পরে এই তৃতীয় বাহু অপেক্ষা প্রথম দুটি বাহুর যোগফল বড় হয়,
যেমন দেখতে পাচ্ছি এখানে 5 তৃতীয় বাহু, আর এই প্রথম দুটি বাহুর যোগফল হয়েছে 6, তার মানে 5-এর থেকে 6 বড়, তার মানে এই বাহু তিনটি দিয়ে একটি ত্রিভুজ গঠন করা যাবে। এই বাহু তিনটি দিয়ে একটি ত্রিভুজ গঠন করা যাবে। ঠিক সেম একই রকম ভাবে 4 আর 5 যোগ করি, যোগ করলে হয় 9, যা 6 অপেক্ষা বড়, তার মানে এই তিনটি বাহু দিয়েও ত্রিভুজ গঠন করা যাবে। একই রকম ভাবে যদি আমরা খেয়াল করি 4 আর 2 যোগ করলে হয় 6, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃতীয় বাহু অপেক্ষা এই বাহু দুটির যোগফল ছোট, অর্থাৎ এখানে 6 এখানে 7, তার মানে এই যে দেখুন দুটি বাহুর যোগফল কিন্তু তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়নি, হয়েছে ছোট, তার মানে এটি দ্বারাই একটি ত্রিভুজ গঠন করা যাবে না। তো এরপরে বাকি লাস্টে রয়েছে দেখুন যেটা 4 আর 3 যোগ করলে হয় 7, যেটি 6 এর থেকে বড়, তার মানে হচ্ছে এটি দিয়েও ত্রিভুজ গঠন করা যাবে। তাহলে ত্রিভুজ গঠন করা যাবে না কোনটি দিয়ে? অপশন গ দিয়ে। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে অপশন গ। তো এবার একটু 6 নম্বর প্রশ্নটি খেয়াল করুন। ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:1/2 হলে ত্রিভুজটি কেমন হবে? অর্থাৎ এটি সমকোণী নাকি সূক্ষ্মকোণী নাকি স্থূলকোণী নাকি বিষমবাহু? তো এই টাইপের প্রশ্নগুলো যদি পরীক্ষাতে আসে, আপনাদের জন্য একটি শর্টকাট টেকনিক লিখে দিচ্ছি আমি, একটু অপেক্ষা করুন। তো একটু খেয়াল করুন, টেকনিকটি হচ্ছে যত যত তত √2, অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেখে আপনারা কিভাবে চিনবেন যে এটি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো একটু খেয়াল করুন, আমি এখানে লিখেছি যত যত তত √2। তো আমি প্রথমটা দিয়ে আপনাদেরকে একটু বুঝাই। যেমন যত, প্রথমে লিখলাম আমি 1, তার মানে যত যত, প্রথমে লিখলাম 1, তার মানে আবারও 1, ঠিক তত, অর্থাৎ 1√2, অর্থাৎ এই √2টা সবসময় থাকবে। তো এখানে আসলে প্রশ্নতে 1 দেয়নি, কারণ 1 দিল যে কথা, না দিল সে কথা, তাই দেয়নি। তো 1:1:1√2। তো এভাবে না এসে যদি আপনাকে পরীক্ষায় প্রশ্নে বলা হয় যে ধরুন এরকম আসলো যে 3:2, অর্থাৎ 3:3:3√2, মানে 2। তো এরকম যদি প্রশ্ন আসে তাও কিন্তু এটি হচ্ছে কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো ঠিক সেম এরকম টাইপের এখানে কি রকম হতে পারে? 2:2:2√2। তো এরপরে ধরুন এখানে 2 না হয়ে যে কোনো কিছু হতে পারে, 5। তো এইটা সবসময় মনে রাখবেন যে √2টা ফিক্সড, শুধু সংখ্যাগুলাই সেম থাকবে। এরকম করে যে কোনো সংখ্যা আসতে পারে। ধরুন 8 দিল, 8:8:8√2, তার মানে যখনই এরকম দেখবেন যত যত তত √2, তার মানে এগুলো হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এটি হচ্ছে আমার অপশন ক, সমকোণী ত্রিভুজ হবে। তো এভাবে করে আমরা খুব সহজেই এটি মনে রাখতে পারবো। আর এটির যে আসলে বিস্তারিত ব্যাখ্যা, সেটি যদি আমরা এই প্রশ্নটি দিয়েই দেখি, অর্থাৎ 1:1:√2, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে জানি অতিভুজ স্কয়ার, অর্থাৎ পিথাগোরাসের যে সূত্রটি ব্যবহার করি, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাই তো? তো এখানে একটু খেয়াল করুন, এই যে প্রথম যে বাহু দুটো আছে, অর্থাৎ এগুলো হচ্ছে ছোট বাহু ধরে আমরা যদি নেই, অর্থাৎ 1 স্কয়ার যোগ 1 স্কয়ার, আর এটি হচ্ছে বড় অর্থাৎ √2 অতিভুজ ধরি, অর্থাৎ দেখবেন যে দুই পাশের মানই সবসময় সমান আসবে। তো স্কয়ার আর রুট কাটাকাটি করে দিই, এখানে থাকে 2, তো 1 স্কয়ার ইকুয়াল টু 1 যোগ 1 স্কয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ 2 ইকুয়াল টু 2। তার মানে এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ অতিভুজকে স্কয়ার করলে যে মান পাবো, লম্ব স্কয়ার এবং ভূমি স্কয়ারের যোগফলও তার সমান হবে। তো এটি হচ্ছে আসলে মেইন বেসিকটা। তো এর জন্য আপনাদের এত কিছু মনে না রেখে আপনারা এভাবেই মনে রাখতে পারেন যে যত অনুপাত তত √2। তো 7 নাম্বার যে প্রশ্নটি দেখছি সেটি হচ্ছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 4, 5 ও 3 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো আপনারা এটা নর্মাল ভাবে একদম ভাবুন যে একটি ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ কল্পনা করি। ধরুন এটি একটা ত্রিভুজ। তো এবার একটু খেয়াল করুন, এর সবচেয়ে বড় যে বাহুটা সেটা হচ্ছে 5, তার মানে আমরা এই বাহুটাকে 5 দিই, অর্থাৎ এটি হচ্ছে অতিভুজ। এবং বাকি যে বাহুটা আছে সেটাকে ধরি 4 আর এটাকে ধরি 3। তো এবার একটু খেয়াল করুন, আমরা তো আমাদেরকে বের করতে বলেছে কি, আমাদেরকে বের করতে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তো আমরা ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র জানি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা।
তো এখানে দেখুন এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা, আর এটা আমার দরকার নেই কারণ এটা হচ্ছে অতিভুজের মান। তো একটু খেয়াল করুন এখানে কিন্তু আমার এই 5 এর এই মানটার আসলে কোনো দরকার নেই, এটি দিয়ে আপনাকে একটু কনফিউশনে ফেলে দিয়েছে যে আপনি এখানে কোন মানটি বসাবেন। জাস্ট কিছু না, আপনি হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 3, উচ্চতা হচ্ছে 4, এটা লিখলাম। এবার কাটাকাটি করে দিলেই কিন্তু আমাদের উত্তরটা পেয়ে যাব, অর্থাৎ 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 একে 6। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ 6, অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে 6। 7 নম্বর প্রশ্নের পরে ভিউয়ার চলে আসছি 5 নম্বর প্রশ্নে। মাঝখান দিয়ে 5 নম্বর প্রশ্নটি স্কিপ হয়ে গিয়েছিল। তো একটু খেয়াল করুন, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তো এটি দেখুন 27তম BCS, 12তম প্রভাষক নিবন্ধন সহ অনেক চাকরির পরীক্ষাতে এই প্রশ্নটি প্রায় আসে। তো এটি কিন্তু একদম চোখের পলকে সলভ করে ফেলতে পারবেন, জাস্ট কিছুই করতে হবে না। একটু খেয়াল করুন যে অতিভুজের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 12 সেন্টিমিটার দেওয়া আছে, তাই তো? তো জাস্ট আমরা এই 12 সেন্টিমিটারকে, অর্থাৎ উপরে 12, এটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিব এবং এটাকে স্কোয়ার করে দিলেই কিন্তু আমার উত্তর চলে আসবে। অর্থাৎ যে টেকনিকটি হচ্ছে সেটি হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তো এইটাই হচ্ছে আমার মেইন টেকনিক। তো এইখানে যদি আমরা মানটা বসাই দিই, অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 12 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তো আসুন এটাকে আমরা যদি কাটাকাটি করি, 6 দুগুণে 12, তাহলে কি হয় 6 স্কোয়ার। তো 6 স্কোয়ার অর্থাৎ 6 6 36। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে কত, 36 বর্গ সেন্টিমিটার। তো এভাবে করে কিন্তু মুহূর্তের মধ্যে আমরা অঙ্কগুলো সলভ করে ফেলতে পারি। তো 8 নম্বর যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, একটি বাড়ির উচ্চতা 40 ফুট, একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা হয়েছে, উপরের মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে, মইটি কত ফুট লম্বা? তো এটি দেখুন প্রাথমিক সহকারী শিক্ষক 16 এবং 18 সালে এসেছে। তো এই প্রশ্নটি একটু ভালো করে বোঝার জন্য আমার পাশের চিত্রটির দিকে খেয়াল করুন। বলেছে একটি বাড়ির উচ্চতা 40 ফিট, অর্থাৎ এইটা ধরুন বাড়ির ভিত্তি, এখান থেকে শুরু করে এই বাড়িটা উচ্চতা হচ্ছে 40 ফিট, অর্থাৎ এটার উচ্চতা হচ্ছে 40 ফুট। তো বলেছে কি এরপরে, একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা হয়েছে। অর্থাৎ একটি মইয়ের তলদেশ, অর্থাৎ একটা যে মই, এটা যদি একটা মই হয়, এই মইয়ের নিচের অংশ অর্থাৎ তলদেশটা, এই তলদেশটা বলেছে কি বাড়ির দেয়াল থেকে, এটা যদি বাড়ির দেয়াল হয়, এই বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা হয়েছে, অর্থাৎ এই 9 ফুট দূরে মাটির তলদেশের সাথে লাগানো আছে। তাহলে এই হচ্ছে 9 ফুট দূরে। তো এটা হচ্ছে তলদেশ, মইয়ের তলদেশ। তো এবার বলেছে উপরের মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে, অর্থাৎ এটা যদি মই হয় আর এই মইটাকে যদি আমি এখানে এনে লাগিয়ে দেই, তার মানে এখানে হচ্ছে তলদেশ আর এখানে হচ্ছে মইটির মাথা। অর্থাৎ আপনারা একটু বোঝার সুবিধার্থে আমি এখানে একটু মইটা এঁকে নিচ্ছি, ধরুন এটাই হচ্ছে আমার মই। অর্থাৎ এই মাটির নিচ থেকে, ভূমি থেকে শুরু করে মাটির ছাদ পর্যন্ত দেখুন মইটিকে লাগিয়ে দিলাম। তো এটাই বলেছে যে উপরের মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে, উপরের মইটি বাড়ির যে ছাদ সেই ছাদটি ছুঁয়ে আছে। তো জিজ্ঞাসা করতেছে আমাকে মইটি কত ফুট লম্বা, অর্থাৎ এই যে মইটা, এই মইটা কত ফুট লম্বা। তো এটা কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি, অনেকটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার দিয়ে, কারণ যেহেতু আমাকে অতিভুজটাই বের করতে বলেছে। তো একটু খেয়াল করুন, অর্থাৎ অতিভুজ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, অর্থাৎ 40 স্কোয়ার 9 স্কোয়ার অর্থাৎ 9 স্কোয়ার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে দাঁড়ায়, তো আমাকে এখানে বের করতে বলেছে শুধু এক্স এর মান। তাহলে আমি যদি এটাকে এবার রুট করে দেই, অর্থাৎ রুট করে দেই উভয় পাশে, তাহলে স্কোয়ার আর রুট কাটাকাটি, এখানে পেয়ে যাবো আমরা শুধু এক্স এর মান। আর রুট ওভার 1681 কে যদি আমরা রুট করি তাহলে পেয়ে যাচ্ছি কত, 41, অর্থাৎ 41। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে কত, অপশন ঘ 41। তো এবার 9 নম্বর অঙ্কটি দেখুন, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত হবে? তো এই টাইপের অঙ্কগুলো সলভ করার জন্য প্রথমে আমরা যা করব, অনুপাতগুলোর যোগফল বের করে নিব আগে। তো অনুপাতগুলোর যোগফল বের করলে কি হয়, 5 আর 4 9, 9 আর 3 যোগ করলে হয় 12। সেই 12টা আমরা নিচে লিখে নিব। এরপর একটু খেয়াল করুন, প্রশ্নের দিকে তাকাবো, আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত। তো এখানে ক্ষুদ্রতম অনুপাত কত আছে, ক্ষুদ্রতম অনুপাতের যে মানটা আছে সেটা হচ্ছে 3, অর্থাৎ উপরে আমি 3 বসিয়ে
বসিয়ে দিব এবং আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত। ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সেটি আমরা এখানে গুণ দিয়ে লিখে দিব। তো জাস্ট এটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। দেখুন 3 4 12, 4 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 4 4 16, এখানে আরো থাকছে 2 মানে 20, 4 5 20 অর্থাৎ 45। তার মানে সঠিক উত্তর হচ্ছে আমার 45 ডিগ্রি, অর্থাৎ ক্ষুদ্রতম কোণটির মান হচ্ছে 45 ডিগ্রি। তো এবার 10 নম্বর প্রশ্নটি খেয়াল করুন। পাশের চিত্রে কোণ বি সমান 75 ডিগ্রি, অর্থাৎ এখানে দেওয়া আছে 75 ডিগ্রি, এবং কোণ এসিই সমান হচ্ছে 150 ডিগ্রি, অর্থাৎ কোণ এসিই সমান হচ্ছে 150 ডিগ্রি হলে কোণ এ এর মান কত, অর্থাৎ আমার কোণ এ এর মান কত হবে সেটা জানতে চাচ্ছে। তো একটু খেয়াল করুন, আমরা খুব সহজেই কিন্তু অঙ্কটা সলভ করতে পারবো। সেটা হচ্ছে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো আমার এই কোণটার মান বের করতে হবে। আমার অলরেডি এই কোণটার মান দেওয়া আছে বি এর মান, তো যদি আমি সি এর মানটা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু আমার কাজটা খুব সহজ হয়ে যাবে। তো সি এর মানটা বের করা খুবই ইজি, একটু খেয়াল করুন। অর্থাৎ এই যে বিসিই যে সরল রেখাটা আছে এটার মান, অর্থাৎ আমরা জানি এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে শুরু করে এইটুক সম্পূর্ণ এটার মান হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমরা এই 180 থেকে যদি আমরা এই কোণটুকু বাদ দিয়ে দিই তাহলে কিন্তু দেখুন আমরা শুধু এতটুকু অংশের মান পেয়ে যাব। অর্থাৎ 180 ডিগ্রি থেকে যদি আমরা 150 ডিগ্রি বাদ দিয়ে দেই তাহলে থাকছে কত ডিগ্রি, তাহলে থাকছে 30 ডিগ্রি। অর্থাৎ এই কোণটার মান, অর্থাৎ সি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ এই সি কোণটার মান হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এবার দেখুন বি কোণের মান হচ্ছে 75 ডিগ্রি এবং সি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তো এই দুইটা যোগ করলে হয় কত, 75 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, অর্থাৎ আমরা পাচ্ছি কত, 105 ডিগ্রি। আচ্ছা, আমরা তো জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো দুই কোণের সমষ্টি পেলাম 105 ডিগ্রি। তাহলে তৃতীয় যে কোণটা আছে সেটা কিভাবে পাবো, অর্থাৎ 180 ডিগ্রি থেকে যদি আমরা 105 ডিগ্রি বাদ দিয়ে দেই তাহলে যেটা থাকছে সেটাই হচ্ছে আমার কোণ এ এর মান, অর্থাৎ এটার মান হচ্ছে 75 ডিগ্রি। তো এভাবে করে কিন্তু আমরা খুব সহজে বুঝে বুঝে অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবো। তো 11 নম্বর প্রশ্নটির দিকে একটু খেয়াল করুন। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:1:√2 এবং বৃহত্তম কোণ হচ্ছে 90 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত। তো এই অঙ্কটি দেখে আপনারা কি কেউ চিনতে পারছেন এটি কি ধরনের ত্রিভুজ? হ্যাঁ, আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলেছিলাম এটি হচ্ছে সমকোণী সমবাহু ত্রিভুজ, অর্থাৎ যত যত তত √2 এরকম টাইপের, তাই না? অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো একটু খেয়াল করুন, আমি আঁকাটা হয়তো অ্যাকুরেট হবে না, তো জাস্ট দুটি বাহু সমান, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা সমান। তো এবার বলেছে এর বৃহত্তম যে কোণ সেই কোণটির মান হচ্ছে 90 ডিগ্রি। ধরুন এই বৃহত্তম কোণ এটির মান হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে বলছে যে ক্ষুদ্রতম কোণের মান কত। তো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে কত, 180 ডিগ্রি। তাহলে বাকি দুইটার মান কত হবে, এটার মানও 45 ডিগ্রি এবং এটার মানও কত হবে, 45 ডিগ্রি। তার মানে খুব ইজিলি বলা যায় যে আমার ক্ষুদ্রতম কোণের মান কত হবে, ক্ষুদ্রতম কোণের মান হবে 45 ডিগ্রি। তো ভিউয়ার্স, আপনারা নিজেরা একটু চেষ্টা করুন 12 এবং 13 নম্বর অঙ্ক দুটি। তো আপনারা অঙ্ক দুটি করে যাদের সঠিক হয়েছে তাও আমি কমেন্ট করে জানাবো, এবং যারা অঙ্ক দুটি পারবেন না তারা অবশ্যই আমাকে জানাবেন। দরকার হলে আমি এর পরের যে পার্টটি দিব, অর্থাৎ পার্ট 2, সেখানে 12 এবং 13 নম্বর অঙ্ক দুটি আমি করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা চেষ্টা করুন নিজেরা, যদি না পারেন আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই 12 এবং 13 নম্বরটা সলভ দিব এর পরের ক্লাসে। তো ভিউয়ার্স, তাহলে আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রাইমারি শিক্ষক এবং বিসিএস পরীক্ষা সহ সকল সরকারি চাকরির পরীক্ষার জন্য সামনে আমি আরো বেশ কিছু চমকপ্রদ ভিডিও নিয়ে আসছি। তো সেগুলো দেখতে হলে অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে হবে। তো আজ এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।